হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা যারা এতদিন যাবৎ এইচএসসি 23 ব্যাচের শিক্ষার্থীরা অ্যাডমিশন টেস্ট নিয়ে পর্যাপ্ত পরিমাণে চেষ্টা করছো এবং জিএসটি এক্সামের পরে এখনো তুমি মোটামুটি হতাশায় আসো, সামনে এগ্রি নিয়ে চিন্তা করতেছো, তোমাদের জন্য একটা কমপ্লিট গাইডলাইন হতে চলেছে এই ভিডিওটা। এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমরা স্টেপ বাই স্টেপ বোঝার চেষ্টা করব এখন থেকে তোমার সামনের পাথটা ঠিক কেমন হবে, কিভাবে পড়াশোনা করবা, আদৌ পড়াশোনা করা লাগবে নাকি যা যা এখনো পর্যন্ত পড়াশোনা করছো এই দিয়েই তোমার সামনের পথটা চলে যাবে বা তোমার সামনের পরীক্ষাটা এই দিয়েই ভালো করা সম্ভব। এই সমস্ত বিষয়গুলো মোটিভেশন ইচ অ্যান্ড এভরিথিং নিয়ে কথা বলার চেষ্টা করব। সো তুমি এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা। যারা এগ্রি জিএসটি নিয়ে কনফিউজড আছো, লেখাপড়া নিয়ে কনফিউজড আছো, একটা প্রপার গাইডলাইন চাচ্ছ, তারা এই ভিডিওটা দেখলে একটা ক্লিয়ারিটি পাবো বলে আমার মনে হয়। সো তোমরা কমেন্ট সেকশনে একটু শাউট আউট করে যেও, তোমার উপস্থিতি জানিয়ে যাও, যেহেতু তুমি দীর্ঘদিন যাবত আমার এই চ্যানেলের সাথে আছো এবং এখানে ভিডিও দেখতেছো। সো আমরা একটু আগে জিএসটি নিয়ে কথা বলি, জিএসটির পরীক্ষাটা নিয়ে কথা বলি। জিএসটির পরীক্ষাটাতে যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্ন অনুযায়ী তোমরা পর্যাপ্ত পরিমাণে সবাই ভালো পরীক্ষা দিছো, আবার অনেকে খারাপ দিছো। বাট আমার একটা স্ট্যান্ডার্ডের কথা মনে হয়েছে যে যখন তোমরা পরীক্ষা দিছো অ্যান্ড পরীক্ষা দিয়ে তুমি যদি 30 থেকে 40-এর ঘরে কারেক্ট করে আসো, তুমি কি করছো জিএসটির পরীক্ষাতে 30 থেকে 40-এর ঘরে কারেক্ট করে আসো, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি বা যে কোনো সাবজেক্ট মিলায়, 4টা সাবজেক্ট মিলায় 30 থেকে 40-এর ঘরে কারেক্ট করে আসো, দ্যাট মিনস তোমার প্রিপারেশন জিএসটির জন্য পর্যাপ্ত পরিমাণে ভালো ছিল। শুধুমাত্র এইবার প্রশ্নটা উলটপালট হওয়ার কারণে কিংবা পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্টের ভুল হওয়ার কারণে বা অন্যান্য কারণে তুমি এইটাকে 40 থেকে 50, 50 থেকে 60-এর ঘরে কনভার্ট করতে পারোনি। তুমি যদি 40+ পেয়ে থাকো তাহলে তো তোমার প্রিপারেশন খুবই ভালো। তুমি যদি 40+ পেয়ে থাকো তাহলে তোমার প্রিপারেশন খুবই ভালো। আর যদি তুমি 30 থেকে 40-এর ঘরে কারেক্ট করে আসো তাহলে তোমার প্রিপারেশন মোটামুটি ভালো। বাট তুমি যদি 30-এর চেয়ে কম পাও, 30-এর যে কম পাও তাহলে তোমার প্রিপারেশন ভালো না। এই যে 3টা ক্যাটাগরিতে আমি ডিভাইড করলাম, এর ভিতরে যারা 40-এর প্লাস বেশি পাইছো বা 40-এর বেশি কারেক্ট করে আসছো, তোমাদের যদি এই মোমেন্টে এগ্রি জিএসটির জন্য পরীক্ষা নেওয়া হয়, তুমি এই মোমেন্টে এগ্রি জিএসটির পরীক্ষা দিবা, এই মোমেন্টে এগ্রি জিএসটির পরীক্ষা দিয়ে তুমি এগ্রিতে চান্স পেয়ে যাবা। তোমার আলাদা করে অনেক প্রিপারেশন নেওয়ার দরকার নেই, ঠিক আছে? এই মোমেন্টে তুমি পরীক্ষা দাও, এই মোমেন্টেই তুমি চান্স পেয়ে যাও। তুমি যদি 30 থেকে 40-এর ঘরে কারেক্ট করে আসো তাও তুমি পরীক্ষা দাও, এখানে তুমি এগ্রি জিএসটিতে একটা সিট পেয়ে যাবা। বাট তুমি যদি জিএসটিতে 30-এর চেয়ে কম মার্ক পেয়ে থাকো বা জিএসটিতে 30-এর চেয়ে কম অ্যাকুরেট করে থাকো, তোমার জন্য এটা অ্যালার্মিং। এতদিন পড়াশোনা করেও তোমার ভিতরে এখনো বেসিকের ঘাটতি আছে, যা যা জিনিসপত্র শেখা দরকার তার ঘাটতি আছে। ফলে এই যে জিনিসপত্রগুলো তোমার এখনো দরকার, এই জিনিসপত্রগুলো কিন্তু এখনো তুমি রেডি করতে পারো নাই। সো এখন তোমার কাজ হচ্ছে এই জিনিসপত্রগুলো রেডি করা, যেগুলো যেগুলো তোমার আসলে অ্যাডমিশন টেস্টের জন্য দরকার হয় এগুলো রেডি করা। তুমি প্রথমে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা দিলা, তারপরে বিভিন্ন ইউনিভার্সিটিগুলোর পরীক্ষা দিলা, এরপর জিএসটির জন্য প্রিপারেশন নিলা, এখন তুমি এগ্রির জন্য প্রিপারেশন নিচ্ছ। এই টাইম লাইনে যত প্রিপারেশন তুমি নিয়েছো, এই প্রিপারেশনগুলোর স্টেজগুলোতে তোমার এই বেসিকটা এখনো ডেভেলপমেন্ট হয়নি। সো এখনো যেহেতু ডেভেলপমেন্ট হয়নি, তোমার এখন নেওয়া উচিত। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া তাহলে এদের কি পড়াশোনা ছেড়ে দিতে হবে? উত্তর হচ্ছে না ভাইয়া। কারণ তুমি যদি একটু ভালো করে খেয়াল করে দেখো, এখন থেকে প্রায় 2.5 মাস পরে আমার এগ্রি জিএসটির পরীক্ষা। তুমি যদি 2.5 মাস পড়াশোনার বাইরে থাকো, 2.5 মাস ধরে তুমি পড়াশোনা না করো, কোনো জন্য যদি টাচে না থাকো, তাহলে তোমার আবার প্রিপারেশন খারাপ হয়ে যে এই 30-এর লেসে চলে আসবে। সো যারা এই 30-এর লেসে আসো তাদের জন্য একটা যেমন প্রিপারেশন নিয়ে ফাইট ব্যাক করার সুযোগ আছে, আর যারা এই স্টেজগুলোতে আসো বা এর থেকেও বেটার আসো তাদের জন্য পড়াশোনাটা কন্টিনিউ করা অনেক বেশি পরিমাণ গুরুত্বপূর্ণ, ঠিক আছে? অনেক বেশি পরিমাণ গুরুত্বপূর্ণ। আবার তোমাদের ভিতরে এরকম অনেকে আসো যারা কি করবা, যারা জিএসটিতে পর্যাপ্ত পরিমাণে ভালো রেজাল্ট করে ফেলবা। এখন পর্যাপ্ত পরিমাণ ভালো রেজাল্ট করার পরে তুমি চিন্তা করতে পারো আমার এগ্রি জিএসটিতে পরীক্ষা দিয়ে কি হবে। দেখো, এগ্রি জিএসটিতে তুমি পরীক্ষা নাই দিতে পারো, কোনো সমস্যা নাই। বাট একটা জিনিস মাথায় রাখবা, এগ্রির যেই তোমার ক্যারিয়ারের ফিল্ড, এগ্রির ক্যারিয়ারের ফিল্ড কিন্তু ব্যাপক। তুমি যদি এগ্রির ক্যারিয়ারের ফিল্ডটা নিয়ে রিসার্চ করো, আমি তোমাকে পার্সোনালি রিকোয়েস্ট করবো যে এগ্রির ক্যারিয়ারটা কত ব্যাপক এই বিষয়ে একটু রিসার্চ করতে। যদি রিসার্চ করো তাহলে তুমি বুঝতে পারবা যে কৃষিতে কি পরিমাণ বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে ক্যারিয়ার আছে এবং কি পরিমাণ রিসার্চ অপরচুনিটিস আছে, দেশের বাইরে যাওয়ার সুযোগ আছে। এটা তুমি একটু রিসার্চ করবা। এবং সবচেয়ে বড় কথা, তুমি যদি ঢাকার ভিতরে থাকতে চাও তাহলে জিএসটিতে অনলি জগন্নাথ তোমার অপশন। কিন্তু ঢাকার ভিতরে থাকতে চাওয়ার আরেকটা অপশন হচ্ছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, এবং সেখানে সিট সংখ্যা কিন্তু অনেক।
সিট সংখ্যা অনেক, এত সিট সংখ্যা যে এই জায়গাতে তুমি ঢাকার ভিতরে থাকার একটা ভালো সুযোগ পাচ্ছ। সো তুমি হচ্ছে এগ্রি জিএসটিটা নিয়ে চিন্তা করতে পারো। এখন বলবো ভাইয়া তাহলে প্রিপারেশন কিভাবে নিব? দেখো, তুমি ইতিমধ্যে পড়াশোনা করে পর্যাপ্ত পরিমাণে ভালো প্রিপারেশন নিয়ে আসছিলা। সো আমরা যদি জিএসটির ক্ষেত্রে বা এগ্রি জিএসটির ক্ষেত্রে একটু মার্ক ডিস্ট্রিবিউশনগুলো দেখি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি অ্যান্ড হচ্ছে ইংলিশ, এই জিনিসপত্রগুলো আমাদের দাগানো লাগে। ইংলিশে থাকে হচ্ছে 10 মার্ক, বায়োলজিতে 2টা পার্ট, একটা হচ্ছে বোটানি আর একটা হচ্ছে জুওলজি। সো এখানে হচ্ছে 15 30 মার্ক থাকে। সো বোঝাই যাচ্ছে বায়োলজি এখানে খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। অর্থাৎ তোমরা যারা তোমাদের ভিতরে যারা এগ্রিতে পরীক্ষা দিবা আবার মেডিকেল সেকেন্ড টাইম দিবা, তাদের জন্য এই যে 15 30 মার্ক এটা কিন্তু মেডিকেল স্ট্যান্ডার্ডই হয়ে যাচ্ছে, ইংলিশটাও মেডিকেল স্ট্যান্ডার্ড হয়ে যাচ্ছে। সো মেডিকেলের সেকেন্ড টাইম যারা দিবা তারা এগ্রির জন্য প্রিপারেশন নিলে এই প্রিপারেশনটাই তোমাকে মেডিকেল পরীক্ষার জন্য আগিয়ে রাখবে। এদিকে আমাদের ফিজিক্সে আসে হচ্ছে 20 মার্ক, কেমিস্ট্রিতে 20 মার্ক, ম্যাথে 20 মার্ক। সো আমাদের এই যে টোটাল মার্কগুলো আছে এই মার্কের উপর ডিপেন্ড করে আমাদের মনে রাখতে হবে যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, ইংলিশ প্রত্যেকটাতে আমাদের ভালো করে এফোর্ট দিতে হবে। এখন আমরা কোনটা কিভাবে পড়াশোনা করব? আমাদের যেহেতু সামনে সময় আছে 2.5 মান্থ। এখন আগে দেখবা যে জিএসটির আগে অনলি 1 মাস সময় ছিল বলে আমি তোমাকে ভার্সিটি কয়ের যে কোশ্চেন ব্যাংকটা ছিল টাইপ ভিত্তিক, এইটা পড়াশোনা করতে একটু ডিসকারেজ করছিলাম। কেন করছিলাম? কারণ ওই সময়ে ভার্সিটি কয়ের কোশ্চেন ব্যাংকটা খুব ভালো করে শেষ করা সম্ভব না, ঠিক আছে? এই জন্য আমি তখন বলছিলাম শুধু মেইন বইয়ের এমসিকিউ পড়ো এবং জিএসটি কিউবিটা পড়ো। বাট এখন যেহেতু প্রায় 2.5 মাস সময় আছে, 2.5 মাসে তুমি টাইপ ভিত্তিক ভার্সিটি কয়ের কোশ্চেন ব্যাংকটা খুব ভালো করে শেষ করতে পারবা। সো তুমি এখন কি করবা? ফিজিক্স থেকে, কেমিস্ট্রি থেকে, ম্যাথমেটিক্স থেকে প্রত্যেকটা চ্যাপ্টার ভিত্তিক ভার্সিটি কয়ের কোশ্চেন ব্যাংকটা পড়বা। কিভাবে? ধরো তুমি আজকে ফিজিক্স পড়লা, ফিজিক্সের ক্ষেত্রে তুমি আজকে চিন্তা করলা আজকে আমি ফিজিক্সের একটা চ্যাপ্টার বা 2টা চ্যাপ্টার কমপ্লিট করব। সো ফিজিক্সের একটা চ্যাপ্টার কি নিলা? তুমি ধরো ফিজিক্সের একটা চ্যাপ্টার নিলা হচ্ছে ভেক্টর। সো এই ভেক্টরের চ্যাপ্টার ভেক্টরের চ্যাপ্টার তুমি কি করবা যে এই জায়গা থেকে প্রথমে ভার্সিটি কয় টাইপ ভিত্তিক প্রত্যেকটা টাইপ পড়ে ফেলবা। বা ধরে নিলাম আমি তাপগতিবিদ্যা তুমি পড়তে যাচ্ছ, সো তাপগতিবিদ্যায় টাইপ ভিত্তিক প্রত্যেকটা টাইপ তুমি পড়ে ফেলবা। সো ভার্সিটি ক থেকে প্রথমে টাইপ ভিত্তিক প্রত্যেকটা টাইপ পড়ে ফেললাম। এবার টাইপ ভিত্তিক প্রত্যেকটা টাইপ পড়ার পরে এরপর যেই মেইন বইটা আছে ইসাক স্যারের বা তপন স্যারের যে কোনো একটা মেইন বইয়ের শেষের এমসিকিউ গুলা আগের মতো আবার দেখে ফেলবা, ঠিক আছে? মেইন বইয়ের শেষের এমসিকিউ গুলো আবার দেখে ফেলবা। এবার এই যে ভেক্টর থেকে বা তাপগতিবিদ্যা থেকে এগ্রিতে বা কৃষিতে কোন কোন প্রশ্নগুলো আসে সেগুলো জানার জন্য এগ্রি জিএসটি যে কিউবিটা আছে না, এগ্রি জিএসটি বা কৃষি গুচ্ছর যে কোশ্চেন ব্যাংকটা আছে না, সেগুলো তুমি পড়ে ফেলবা। মজার ব্যাপার হচ্ছে আমি খেয়াল করে দেখলাম উদ্ভাসের এবারের যে প্রশ্ন ব্যাংকটা এগ্রি জিএসটি কোশ্চেন ব্যাংকটা এটা কিন্তু অধ্যায় ভিত্তিক। অর্থাৎ তুমি যখন একটা অধ্যায় পড়বা, ফিজিক্সের একটা অধ্যায় পড়বা, কেমিস্ট্রির একটা অধ্যায় পড়বা, ম্যাথের একটা অধ্যায় পড়বা, তখন তুমি এই 3টা সোর্সকে একবারে পড়তে পারতেছো। প্রথম কথা হচ্ছে তুমি ভার্সিটি কয়ের কোশ্চেন ব্যাংকটা ওই চ্যাপ্টারটা কমপ্লিট করলা, তারপর তুমি মেইন বই থেকে এমসিকিউ গুলা পড়লা, তারপর তুমি এগ্রি জিএসটির কিউবি থেকে ওই জায়গার যাবতীয় কোশ্চেন গুলা পড়ে ফেললা। এই 3 স্টেপে তুমি যদি কন্টিনিউ লেখাপড়া করতে থাকো ফিজিক্সের ক্ষেত্রে, কেমিস্ট্রির ক্ষেত্রে, ম্যাথের ক্ষেত্রে, বায়োলজির ক্ষেত্রে, দেন ইংলিশটা তুমি হচ্ছে এই এগ্রি জিএসটির কিউবি দেখে ইংলিশগুলা সমাধান করে নিলা। নেয়ার পরে একটু নিয়ম কানুন পড়লা, বেশ কয়েকটা সোর্স আছে, বই আছে যেগুলো আমরা অন্যান্য ভিডিওগুলোতে আলোচনা করব। এখানে যেহেতু 10 মার্ক এগুলো নিয়ে একটু পরে আলোচনা করব, বা হচ্ছে আমার পেইড বেসের গাইডলাইন সেশন এগুলো নিয়ে আরো ডিটেল কথাবার্তা বলা যাবে। সো এখন আমরা আগে এই যে টোটাল টাইম লাইনটা দেখি যে কিভাবে কি আমরা করব। সো আমরা প্রথমে কি করব আরেকবার বলি, ভার্সিটি ক থেকে চ্যাপ্টার যে কোনো একটা চ্যাপ্টার ধরে শেষ করব। দেন আমরা মেইন বই থেকে এমসিকিউ করব, সে ফিজিক্স হতে পারে, কেমিস্ট্রি হতে পারে, বায়োলজিতে হতে পারে। দেন আমরা হচ্ছে এগ্রি জিএসটির কিউবিটা সলভ করব। এই 3টা স্টেপে যদি আমরা প্রতিনিয়ত পড়াশোনা করতে থাকি আমাদের 2.5 মাসে একটা খুব ভালো গোছানো প্রিপারেশন হয়ে যাবে, ঠিক আছে? এখন দেখা যাবে কি যে ভার্সিটি ক এর এই জায়গাতে তোমাদের যাদের বেসিক গুলাতে ঝামেলা আছে তোমরা এই জায়গাতে বেসিক গুলা কমপ্লিট করতে যে ধরা খাবা, একটু গ্যাপ খাবা, তারপরে মেইন বইয়ের এমসিকিউ করতে যে গ্যাপ খাবা, এগ্রি জিএসটি কিউবি করতে যে গ্যাপ খাবা। কারণ কি তোমার এইগুলা পড়তে গেলে তোমার একটা বেসিক লাগবে, একটা আন্ডারস্ট্যান্ডিং লাগবে। সো এই ক্ষেত্রে তুমি কি করতে পারো যে কোনো একজন বড় ভাইয়ার হেল্প নিতে পারো। যেমন ধরো হচ্ছে এখন বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানগুলো এগ্রি জিএসটি রিলেটেড বিভিন্ন কোর্স নামাচ্ছে, তাদের সাথে ওই কোর্সের আন্ডারে থেকে তুমি কিন্তু স্টেপ বাই স্টেপ প্রিপারেশন নিতে পারো। সো তোমার কাছে যার ক্লাস মনে হবে অ্যাপ্রোপ্রিয়েট ভাইয়া
যে এই ভাইয়ার কথাটা আমি ভালো করে বুঝি, এই ভাইয়ার গাইডলাইন আমি ভালো করে বুঝি, এই ভাইয়ার ক্লাসগুলো আমি ভালো করে বুঝি, তুমি বুঝে শুনে ওই ভাইয়ার একটা কোর্স নাও, কোনো সমস্যা নেই, নিয়ে তুমি একটা ফ্লোতে সামনে 2.5 মাস আগাইতে থাকো। সামনে 2.5 মাস তুমি ওই ফ্লোতে আগাইতে থাকো যেই ফ্লোতে তোমার আগাইলে সুবিধা হয়, ঠিক আছে? কিন্তু মানে আমি তো তোমাকে বললামই যে তুমি যদি এই জায়গাতে ভালো করে থাকো, জিএসটিতে ভালো করে থাকো, তুমি এগ্রিতে এমনিই চান্স পাবা, কালকে পরীক্ষা হলে কালকে দিয়েই তুমি চান্স পাবা। বাট সমস্যা হচ্ছে 2.5 মাস পরে পরীক্ষা হবে। 2.5 মাস তুমি যদি পড়াশোনার বাহিরে থাকো তাহলে কিন্তু তোমার চান্সটা নিশ্চিত করা সম্ভব না। সো সেই ক্ষেত্রে চান্স নিশ্চিত করতে গেলে তোমাকে আগামী 2.5 মাস পড়াশোনার সাথে টাচে থাকতে হবে। টাচে কিভাবে থাকবা? এই সেম ভাবে। আর আরেকটা জিনিস হচ্ছে আগামী 2.5 মাস তোমার এখনো মোটিভেশন ধরে রাখা একটা বড় বড় চ্যালেঞ্জ, যে এখনো সামনে 2.5 মাস কিভাবে তুমি এই পড়াশোনা রিলেটেড ব্যাপারগুলোতে মোটিভেটেড ধরে রাখবা। অ্যাডমিশন টাইমে একটা জিনিস সবচেয়ে বেশি ঘটে, সেটা হচ্ছে ভাইয়া পড়তে পড়তে এই বইগুলা দেখলে একদম বিরক্ত লাগে, এই বইগুলার পড়তে ইচ্ছা করে না, টপিকগুলার পড়তে ইচ্ছা করে না, মানে বোরিং তো কোন লেভেলের বোরিং, অতিরিক্ত লেভেলের বোরিং লাগে, এগুলো একদমই ভালো লাগে না। সো এই যে একটা সমস্যা যে এই বইগুলা দেখলেই বিরক্ত লাগে, এইটার পরেও এই বইগুলা নিয়ে আরো 2.5 মাস সার্ভাইভ করা এটা কোনো সহজ কাজ না, অনেক কঠিন কাজ। সো সেই ক্ষেত্রে তোমাকে মোটিভেশন ধরে রাখতে হবে যে আমি এই ইউনিভার্সিটিতে চান্স পেতে চাই, আমার ইউনিভার্সিটিতে পড়তে হবে, এই ইউনিভার্সিটিতে পড়ে আমি আমার লাইফ বা ক্যারিয়ার এইভাবে শাইন করতে চাই। এই ধরনের চিন্তা ভাবনাগুলো তোমাকে মোটিভেট করবে যে তুমি সামনে এই অংশটা কিভাবে কন্টিনিউ করবা। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে কনসিস্টেন্সি, প্রতিদিনের পড়া প্রতিদিন মেইনটেইন করা, একটা নির্দিষ্ট রুটিনের ভিতরে থেকে তোমার আগামী 2.5 মাস তো প্রতিদিনের পড়া প্রতিদিন মেইনটেইন করতেই হবে। তাছাড়া তোমার যদি মনে হয় যে না আমি এই কনসিস্টেন্সিটা ধরে রাখতে পারতেছি না বা আমি নিয়মিত পড়তে পারতেছি না, তখন একটা জিনিস মাথায় রাখবা ভাইয়া, তুমি যখন অ্যাডমিশন টেস্ট শুরু করছিলা, ধরো একদম এই জায়গা থেকে তুমি অ্যাডমিশন টেস্ট শুরু করছো, প্রথমে মেডিকেল অ্যাডমিশন টেস্ট হইছে, তারপর হচ্ছে ডিইউ হইছে, বুয়েট হইলো, হ্যাঁ এই জায়গাতে সব অ্যাডমিশন টেস্ট হইতে হইতে এই জায়গাতে জিএসটি হয়েছে, এখন সামনে এগ্রি জিএসটি হবে। টাইম লাইনে দেখবা এখানে কেউ চান্স পেয়ে গেছে, এখানে কেউ চান্স পেয়ে গেছে, এখানে কেউ চান্স পাবে, এইটা হচ্ছে একদম লাস্ট জার্নির একদম শেষ হচ্ছে এটা। সো এই জায়গায় যখন চান্স পাইছে এখান থেকে কিন্তু অনেকে ঝরেও গেছে, এখানে যেমন চান্স পাইছে এখানে অনেকে ঝরেও গেছে, এখানে যেমন চান্স পাইছে এখান থেকে অনেকে ঝরেও যাবে। এখন লাস্ট অপশন পর্যন্ত কম্পিটিটর সবচেয়ে কমে যায়, বিশ্বাস করো লাস্ট অপশন পর্যন্ত সবাই টিকে থাকে না। সো লাস্ট অপশন পর্যন্ত যেহেতু সবাই টিকে থাকে না, লাস্ট পর্যন্ত টিকে থাকাও একটা স্ট্র্যাটেজি, লাস্ট পর্যন্ত টিকে থাকাও একটা স্ট্র্যাটেজি। ধরো তোমার টোটাল জার্নিতে এরকম মনে হয়েছে যে আমি অতটা ভালো স্টুডেন্ট না, আমি মোটামুটি লেভেলের স্টুডেন্ট, বা আমি খারাপ স্টুডেন্ট, বা অনেক সহজ জিনিসও আমার মাথায় ঢোকে না, যদি তোমার এরকম মনে হয় তাহলে তোমার জন্য সবচেয়ে বেশি স্ট্র্যাটেজি হচ্ছে তুমি লাস্ট পর্যন্ত জাস্ট টিকে থাকো, স্ট্যান্ড অ্যালোন, একদম টিকে থাকো। কারণ এই যে মাঝপথগুলোতে যারা ঝরে যাবে এরা বাদ হয়ে যাবে, ফলে লাস্টে যে কম্পিটিশন সবচেয়ে কম, এবং এগ্রিতে যেও হয়তো এরকমই হবে যে কম্পিটিশন সবচেয়ে কম হবে, এবং তার ভিতর থেকে তুমি শুধুমাত্র টিকে আসো, তুমি শুধুমাত্র লাইনে আসো বলে তোমার এই জায়গাতে একটা ভালো পজিশন চলে যাবে, একটা ভালো ইউনিভার্সিটিতে চান্স পাবা, দেন তুমি ওই জায়গা থেকে ফার্দার চিন্তা করতে পারবা যে এরপরে আমি কিভাবে আগাবো। সো এই জায়গাতে তোমার কনসিস্টেন্সি ধরে রাখার একটা উপায় হচ্ছে যে না আমি যেমনই হই, পড়াশোনা যেমনই পারি, যাই করি না কেন, আই উইল স্ট্যান্ড অ্যালোন টিল দ্য এন্ড, আমি লাস্ট পর্যন্ত টিকে থাকবো, প্রতিদিনের পড়াশোনা প্রতিদিন করব, যা হয় দেখা যাবে। সো তুমি যদি আমার সাথে এই পয়েন্টে এসে এগ্রি করো, একমত হও, তাহলে কমেন্টে লিখো আই উইল স্ট্যান্ড অ্যালোন টিল দ্য এন্ড, ঠিক আছে? তুমি শেষ পর্যন্ত লেগে থাকবা, শেষ পর্যন্ত টিকে থাকবা। হয়তো এই একটা কমেন্টই তোমার ভিতরে একটা অনুপ্রেরণা দিবে যে না তুমি শেষ পর্যন্ত টিকে থাকতে চাও, লেগে থাকতে চাও। অ্যান্ড তুমি 2.5 মাস পরে এসে যখন এগ্রিতে ভালো করবা, রেজাল্ট ভালো হবে, তখন কমেন্টে এসে আরেকবার জানিয়ে যেও যে ইনশাল্লাহ ভাইয়া আজকের এই ভিডিওটা দেখে আমার ভিতরে একটা অনুপ্রেরণা আসছিল যে আমি শেষ পর্যন্ত টিকে থাকবো, লেগে থাকবো, অ্যান্ড দেন আমি ফাইট ব্যাক করছি, আমি লেগেছিলাম, আমি আজকে একটা ভালো ইউনিভার্সিটিতে আসি। অ্যান্ড তুমি যেদিন ওই ইউনিভার্সিটিতে চান্স পাবা আমাকে বলবো, আমি ওই ইউনিভার্সিটির ক্যাম্পাসে যে তোমার গল্পটা ভিডিও করে নিয়ে আসবো, তোমার সাথে কথা বলে আসবো, তোমার সাথে বিজয়ে ওই ইউনিভার্সিটিতে দেখা হবে ইনশাল্লাহ। সো ততদিন পর্যন্ত এই লেখাপড়াটা তোমাকে চালিয়ে যেতে হবে। সো আমি যেটা বললাম, দেখো তোমার নতুন করে গাদা সোর্স পড়া লাগবে না, ভার্সিটি কয়ের টাইপ ভিত্তিক এই কোশ্চেন ব্যাংকটা পড়ো, মেইন বইয়ের এমসিকিউ গুলো সলভ করো, এগ্রি জিএসটি যে কিউবি এইটা ভালো করে সলভ করবা। এইটা কেন ভালো করে সলভ করবা, এইটার বিষয়ে লজিকটা বলি। দেখো যে কোনো একটা ইউনিভার্সিটির যে পরীক্ষা, সেই পরীক্ষার প্রশ্ন কিন্তু ওই ইউনিভার্সিটির টিচাররা করে। সো ওই ইউনিভার্সিটির টিচাররা আহামরি খুব বেশি চেঞ্জ হয় না, সিনিয়র টিচাররাই সবসময় প্রশ্ন করে। সো এগ্রিতে গেলে তুমি দেখবা যে বাকৃবি অথবা হচ্ছে তোমার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, এরা হচ্ছে আমাদের প্রশ্নগুলা করবে। এখন এদের যে টিচার, সিনিয়র টিচার, তারা তো চেঞ্জ হবে না। সো এনারা
কোন কোন জায়গাগুলো থেকে প্রশ্ন করেন এটা তুমি যদি বুঝতে চাও, তাহলে এদের যে বিগত বছরের প্রশ্ন ব্যাংক সেইটা তুমি ধরো এবং সেটা যাচাই বাছাই করো, সেটা অ্যানালাইসিস করো, করলে তুমি বুঝতে পারবা। সো তুমি যদি বুঝতে চাও যে ফিজিক্সে ঠিক কোন কোন জায়গাগুলো থেকে কোশ্চেন আসে, কেমিস্ট্রিতে কোন কোন জায়গাগুলোতে কোশ্চেন আসে, ম্যাথে কোন কোন জায়গাগুলোতে কোশ্চেন আসে, সেগুলো তুমি জাস্ট এগ্রি কিউবি থেকে পেয়ে যাবা। সো আমি হচ্ছে এগ্রি কিউবির যে সলভ কোর্সটা নামাচ্ছি, এই এগ্রি কিউবি সলভ কোর্সে তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ 3টা সাবজেক্টের টোটাল হচ্ছে কোশ্চেনগুলো সলভ পেয়ে যাবা বেসিক সহ। তুমি জানোই আমি কেমিস্ট্রিতে একটু বেশি স্ট্রং, সো কেমিস্ট্রি রিলেটেড এবারও জিএসটিতে যেই সাজেশনগুলো দিছিলাম ওখান থেকে হিউজ পরিমাণ কিন্তু কমন আসছে, টাইপ রিপিট আসছে। আমি এটা বড়াই করে বলতেছি না যে আমি হচ্ছে সাজেশন দিছি বলে আসছে, নট লাইক দ্যাট। আসলে ওর বাইরে যে কোনো কোশ্চেন আসে না, ঠিক আছে, ওর বাইরে যে কোনো কোশ্চেন আসে না, কেমিস্ট্রিতে ওগুলাই আসে। তো তুমি যদি একবার ধরে ফেলো কোশ্চেন অ্যানালাইসিস করে, তাহলে কিন্তু ওইটা পারাই যায়। সো আমি যখন এগ্রি জিএসটির কিউবিটা সলভ করাবো, এখান থেকেও আমার ভিতরে ওই অ্যানালিটিক্যাল মাইন্ডসেট আসবে যে ফিজিক্স থেকে কি কি আসছে, কেমিস্ট্রি থেকে কি কি আসছে, ম্যাথ থেকে কি কি আসছে। সো এই জিনিসপত্রগুলো তুমি আমার চ্যানেলেই পাবা। আমি ওই পেইড ব্যাচে এটা সলভ করানোর পাশাপাশি এর অ্যানালিটিক্যাল ভিডিওগুলো আমার এই চ্যানেলে আমি আপলোড দিতে থাকবো। সো তুমি যদি এই চ্যানেলটার সাথে থাকো, দেন তুমি দেখবা সময়ের সাথে সাথে এই চ্যানেলে এই জিনিসপত্রগুলো আপডেট পেয়ে যাবা। সো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, তাহলে তুমি ফার্দার এই রিলেটেড আরো আপডেটসগুলো পাইতে থাকবা, ঠিক আছে। সো এগুলো তো বলা হলো। আর তোমার যদি মনে হয় যে কোথাও তুমি ফিজিক্সে, কেমিস্ট্রি, ম্যাথে কোশ্চেন সলভ করতে যে আটকে যাচ্ছ, তোমার একটু দ্রুত সময় কোশ্চেনগুলো সলভ করতে হবে অ্যান্ড বেসিক সহ জিনিসপত্রগুলো বুঝতে হবে, অ্যানালাইসিস করতে হবে, দেন তুমি হচ্ছে আমার এই কিউবি সলভ কোর্সে জয়েন করতে পারো। কিউবি সলভ কোর্সে জয়েন করার সিস্টেম হচ্ছে খুবই সিম্পল। তুমি এই ইউটিউব চ্যানেলের কমিউনিটি ট্যাবে যাবা, ওখানে যে দেখবা যে এই কোর্স সম্পর্কে ডিটেল লেখা আছে, অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে বা কমেন্টেও তুমি লেখা পাবা, ঠিক আছে, কিভাবে তুমি কোর্সটা কিনতে পারবা। কোর্স ফি হচ্ছে 550 টাকা, ঠিক আছে, 550 টাকা। 550 টাকা তুমি বিকাশে পে করে ওখানে দেখবা যে একটা গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ওই গ্রুপের লিঙ্কে তুমি ট্রানজাকশন আইডি, ট্রানজাকশন মোবাইল নাম্বার বা ট্রানজাকশন একটা এসএস দিলেও আমরা হচ্ছে তোমাকে প্রাইভেট গ্রুপগুলোতে জয়েন করাই নিব। সেখানে তুমি ক্লাসেসগুলো পেয়ে যাবা, চ্যাপ্টার ভিত্তিক ক্লাস, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ প্রত্যেকটা চ্যাপ্টার ভিত্তিক প্রবলেমসগুলো শর্টকাট সহ ডিটেলস ব্যাখ্যা সহ তোমাকে সলভ করানো হবে। জিএসটিতে ঠিক যেভাবে আমি সলভ করিয়েছিলাম, জিএসটিতে আমাদের সাথে ছিল হচ্ছে 580 জন জিএসটিতে আমাদের সাথে এনরোল করছিল অ্যান্ড তারা মোটামুটি সবাই ফিডব্যাক দিচ্ছে যে তারা অনেক উপকার পেয়েছে। এখন ইনশাল্লাহ দেখা যাক যে এগ্রি জিএসটিতে আমি তোমাদেরকে কতটা হেল্প করতে পারি। আর চিন্তার কিছু নাই, তোমরা যারা কোর্সে জয়েন করবা না, তোমরা এই চ্যানেলটাকে ফলো করতে পারো। এখানে আমি ইনশাল্লাহ তোমাদের জন্য পর্যাপ্ত পরিমাণে সাপোর্ট অ্যান্ড গাইডলাইন দিতে থাকবো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। তোমাদের সাথে পরবর্তী কোনো একটি ক্লাসে বা ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ভাইয়ার জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।